অন্ধকারে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইনায়াতের। এমন নয় যে অন্ধকারে ভয় পায় ইনায়াত। আজকের এই পরিবেশে নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে এমনিতেই। ঘুমানোর ইচ্ছে নেই, আকস্মাৎ এহেন কণ্ঠে থতমত খেল ইনায়াত। আমতা আমতা করে আওড়ালো, জজি, ঘুমাবে না? হ্যাঁ, তাহলে রোবটের মতো অমন দাঁড়িয়ে আছো কেন? সারা রাত কি এভাবে থাকার ইচ্ছে আছে নাকি? ইনায়াত এবার সত্যিই দোটানায় পড়ে গেল। মাথা নিচু করে ফিসফিস করে বলল, কোথায় ঘুমাবো? নিজের করা প্রশ্নে নিজেই বিরক্ত ইনায়াত। আহ, এমন নির্বোধের মতো প্রশ্ন কেউ করে? এটা কি কোনো ড্রামার সিন পেয়েছ? নাটক মনে হচ্ছে। এত বড় বেড চোখে পড়ছে না? নাকি সোফায় ঘুমানোর শখ জেগেছে? ইনায়াত আর কোনো উত্তর দিল না। ধীরে ধীরে গা এলিয়ে দিল বিছানায়। এসির রিমোট টিপে টেম্পারেচার আরও কমিয়ে দিল। নির্ভীক। অন্ধকারে কিছুই দেখা যায় না, তবে এসির হালকা আলোয় এখন আবছা আবছা দৃশ্যমান সবকিছু। ইনায়াত পাশ ফিরে শুয়ে থাকলেও অনুভব করছিল নির্ভীকের দৃষ্টি তার উপর নিবন্ধ। আকস্মিক অজানা ভয় শিহরণ মিলেমিশে যেন কাবু করে নিল মেয়েটার। গুটিসুটি বেঁধে ও পাশ হয়ে শুয়ে পড়ল সে। কাছে আসো, ইনায়াত শুনেও না, শোনার ভান করল। শ্বাস আটকে এল যেন। ঠোঁট চেপে চোখ বন্ধ করল শক্ত করে। ঘুমের ভান ধরল। পড়ে রইল ও ভাবেই। আমি এক কথা দুইবার রিপিট করতে পছন্দ করি না। কণ্ঠটা এতটাই কঠিন আর বেপরোয়া যে ইনায়াত আর চুপ থাকতে পারল না। কাপা কাপা গলায় বলল, জি। জি মানে? ইনায়াত কিছু বোঝার আগেই আচমকা এক টানে তাকে নিজের দিকে টেনে নিল নির্ভীক। হঠাৎ এমন আকস্মিক টানে হতচকিত ইনায়াত নিজের কাছে টেনে এনে পেটের ওপর হাত রাখল নির্বিঘ্নে, যেন এটা খুব স্বাভাবিক বিষয়। বহু বছরের পুরানো দম্পতি, তারা এসবে ভীষণ অভ্যস্ত। ইনায়াতের কাছে নির্ভীকের এহেন আচরণে অবাক লাগল। এদিকে নির্ভীক যেন পণ করে বসেছে। ইনায়াতের ঘুম হারাম করার পেটের ওপর হাত রেখে বারবার নড়াচ্ছে হাতটা। মুদু স্লাইড করে আঁকিবুকি করছে যেন। ইনায়াত কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। শুষ্ক ঢোক গিলল বারবার। এভাবে কাঁপছ কেন? এই না, গতকাল রাতে নিজেই জড়িয়ে ধরলে, ভালোবাসি ও বললে, তাহলে এখন বিয়ে হয়ে যাওয়ার পর এমন ভিজে বিড়ালের মতো আচরণ করছো কেন? ইনায়াত নিঃশ্বাস বন্ধ করে ফেলল প্রায়। চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে। মনে পড়ে গেল গতকাল রাতের সমস্ত ঘটনা। আকস্মিক নির্ভীক ইনায়াতের উপর ঝুঁকে পড়ল। ইনায়াতের শরীর অস্বাভাবিক রকমের কাঁপছে। কত শত প্ল্যান করে এসেছিল সে এখানে, লোকটাকে আচ্ছা মতো শিক্ষা দিবে সে, অথচ নিজেই যেন এখন উল্টো শিক্ষা পাচ্ছে। নির্ভীক ঝুঁকে একদৃষ্টিতে চেয়ে আছে ইনায়াতের দিকে। ইনায়াতের দু চোখ বন্ধ, পাতাগুলো কাঁপছে অনবরত। লোকটাকে হঠাৎ এত কাছে আসাতে থরথর করে কাঁপছে ইনায়াত। নির্ভীক একবার সেটা পরখ করে নিল। আলগোছে ঠোঁট টিপে হাসল, পরপর গম্ভীর স্বরে আওড়ালো, এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলে কি আমায় সিডিউস করতে চাচ্ছ? আমায় সিডিউস করার পরিণতি জানো? আদৌ পারবে সইতে? সামান্য একটা কিসি তো নিতে পারো না? বাচ্চা একটা মেয়ে সে আসছে আবার আমায় ভালোবাসার কথা বলতে। সরো বলেই ইনায়াতকে মৃদ ধাক্কা দিয়ে সরিয়ে দিল নির্ভীক। ইনায়াতের মস্তিষ্ক প্রবল বেগে জ্বলে উঠল। লোকটা কি তাকে অপমান করল? এই প্রথমবার পুরুষের এত কাছে এসেছে সে, তাই তো এমন নার্ভাস লাগছে। তাই বলে তাকে এভাবে সোজা অপমান করবে? ইনায়াত ফুঁসে উঠল তীব্র অপমানবোধে। পিষ্ঠে ধরল যেন তাকে। ইনায়াত উঠে বসল বেডে। ফুঁসে উঠে বলল, আমি মোটেও বাচ্চা নই। এই প্রথমবার কোনো পুরুষের সংস্পর্শে এসেছি বলে নার্ভাস লাগছিল। এটাকে ভয় পাওয়া বলে না। আর রইল কিসের কথা, সেটা তো আমি প্রতিদিনই দিই আপনাকে। নির্ভীক ভরকালো। প্রতিদিন কিস দেয় মানে? কাকে? কবে? অজানা প্রশ্নে বুঁদ হয়ে নির্ভীক এবার উঠে বসল বেডের উপর। ইনায়াতের দিকে চেয়েও আকস্মিক থমথমে মুখে প্রশ্ন ছুড়ে বলল, ডেইলি কিস করো মানে? কি বলছো এসব? তোমার কাছেও তো যায়নি। আমি কিস করলে কবে মেয়ে? কেন স্বপ্নে? স্বপ্নে তো প্রতিদিন আপনাকে চুমু খাই আমি। একটা দুটো নয়, অনেকগুলো, বুঝেছেন? আমাকে আর কখনো বাচ্চা বলবেন না। জানেন
আমার থেকেও ছোট মেয়েরা বাচ্চার মা হয়ে বসে আছে। নির্ভীক স্বস্তির শ্বাস ছাড়ল। ইনায়াতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, ওহ তাই, স্বপ্নেও কিস করো? বেশ তো, স্বপ্ন আর বাস্তবের পার্থক্য বোঝো তো? ইনায়াত গাল ফুলিয়ে বলল, অবশ্যই বুঝি। ইনায়াতের এহেন উত্তরে নির্ভীক মৃদ হাসল। অতঃপর ধীরে ধীরে ইনায়াতের দিকে ঝুঁকে এলো কিঞ্চিত রসাত্মক স্বরে বলল, বলো তো, স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কি? ইনায়াত একটু পিছিয়ে গেল, কপালের ভাঁজ গভীর হল। মানে, ওয়েট, প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। ডাক্তার মানুষ তো সবকিছু সরাসরি করেই অভ্যস্ত। কথাটা বলেই আচমকা ইনায়াতের গালের কাছে মুখ নামিয়ে আনল সে, যেন সত্যিই প্রমাণ করতে চায় স্বপ্ন আর বাস্তবের পার্থক্য। ইনায়াতের হৃদস্পন্দন বাড়ল। হতচকিত হয়ে বলল, আপনি আপনি কি করছেন? নির্ভীক আরও একটু ঝুঁকে এলো মেয়েটার সম্মুখে, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল। গভীর স্বরে বলল, তুমি এখনও বাচ্চাই রয়ে গেছ মেয়ে, বড় হতে অনেক সময় লাগবে। বলেই ঠান্ডা ভঙ্গিতে আবার শুয়ে পড়ল বেডে, যেন কিছুই হয়নি। ইনায়াত এবার সত্যিই ফুঁসে উঠল। এই লোকটা কি সারাজীবন এভাবেই তাকে অপমান করবে? রাগে ক্ষোভে তেতে উঠে এবার আকস্মিক করে বসল আরেক কাজ। চুপ করে শুয়ে থাকা নির্ভীকের গালে বসিয়ে দিল এক চুমু। তবে বিপত্তি বাঁধল আরেক জায়গায়। গালে দিতে গিয়ে লোকটা ইনায়াতের মুখোমুখি হতেই গালের চুমু সোজা বসল ঠোঁটের উপর। বিস্ময় হতবিহ্বল ইনায়াত লজ্জায় ভূত হয়ে জমে গেল সেখানেই। দ্রুত সেখান থেকে পালাতে সরে যেতে চাইতেন, আটকিয়ে দিল নির্ভীক। সোজা বেডের উপর ফেলে উপরে ঝুঁকল তার, হাসকি সরে বলল, আমায় উন্মাদ করে পালাচ্ছেন কোথায়? আপনি উন্মাদ যেহেতু করেছেনই, তখন শান্তিটা আমি আপনাতেই খুঁজে নিব আজ। এমন ছোট খাটো চুমুতে আমার পোষায় না, বলছিলাম তো। বলেই মুখ ডুবালো ইনায়াতের গলায়, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল মেয়েটার ঘাড় গলা। একটা সময় নিজের সমস্ত কন্ট্রোল হারালো এই মানব। ঘন ঘন শ্বাস নিতে নিতে একটু উঠে পরনের টি শার্টটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। অতঃপর ইনায়াতের দিকে চেয়ে ফের সরে বলল, বি রেডি মিসেস নির্ভীক শেখ, আজকে রাতটা কিন্তু আপনার পুরো নিদ্রাহীন পার হতে যাচ্ছে। বলেই ডুব দিল ইনায়াতে। দীর্ঘ ২৯ বছরের বাঁধ ভাঙল আজ। দুই নরনারীর মিলনের সন্ধিক্ষণে বয়ে চলল অনেকটা সময়ে। রাত গভীর থেকে গভীরতর হল। সময় যেন থমকে গেল তাদের জন্য। ইনায়াতের শিহরণ মিশে গেল নির্ভীকের উষ্ণ স্পর্শে। হৃদয়ের সব অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে নিতে জনেই ডুবে গেল একে অপরের মাঝে। বাতাসে মিশে চাপা শ্বাসের গুঞ্জন, অনুভূতির নীরব ভাষায় কথা বলল দুটো দেহ, দুটো মন। অন্ধকার কক্ষে জ্বলজ্বল করছে শুধু জোড়া উন্মাদ চোখ, ভালোবাসায় ভেজা, আকাঙ্ক্ষায় দগ্ধ। সময়ের হিসেব হারিয়ে একসময় জনেই ক্লান্ত হয়ে এলিয়ে পড়ল একে অপরের বাহুডোরে। চাঁদের মলিন আলোতে দৃশ্যমান শুধু জনের এক হয়ে যাওয়ার অদৃশ্য প্রতিশ্রুতি। সেই কাঙ্ক্ষিত সময়ের একটি কথাই বারবার ভের্জে উঠছে ইনায়াতের কানে, যেখানে লোকটা সম্পূর্ণরূপে তাকে আগলিয়ে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলেছিল, ইউ আর দ্য উইসপার ইন মাই সাইলেন্স, দ্য ওয়ামথো ইন মাই কোল্ডেস্ট নাইটস, উইথ এভরি ব্রেথ ইন এভরি লাইফটাইম আম ইয়োর্স, আই লাভ ইউ। মধ্যরাত সদ্য স্বামীর বুকে মাথা দিয়ে শুয়ে আছে ইনায়াত। পরনে নির্ভীকের সেই কালো রঙাটি শার্ট। নিজেকে আজ পৃথিবীর সর্বসুখী হিসেবে আখ্যায়িত করতে মন চাইল ইনায়াতের। সবাইকে বলতে ইচ্ছে করল, এই পৃথিবীর মানুষ শুনো, মন থেকে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষ হারায় না। ভালোবাসলে বেহা হতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। যেমনটা হয়েছে সে, যেমনটা চেয়েছে সে, তাই তো পেয়েছে ভালোবাসার মানুষটাকে নিজের করে। লোকটা এখন তার স্বামী, তার অর্ধাঙ্গ। এই লোকটার বুকে মাথা দিয়ে আজ পৃথিবীর সর্বসুখী মানুষ হিসেবে তালিকাভুক্ত হল সে। নির্ভীক দু চোখ বন্ধ করে শুয়ে ইনায়াত এবার অস্ফুট সরে আওড়াল, আচ্ছা, তখন যে বললেন আপনি আমায় ভালোবাসেন, এটা কি সত্যি নাকি ঘরে বলেছেন? চোখ খুলে তাকালো নির্ভীক। কিছু একটা ভেবে পুনরায় ইনায়াতের উদ্দেশ্যে বলল, সংজ্ঞানে থাকি বা অজ্ঞানে মনে রাখবে নির্ভীক শেখ এক কথার মানুষ।
যার কথার কোনো হেরফের হয় না। ইনায়াত কৌতূহলী হল, তার জানতে ইচ্ছে হল লোকটার সম্পর্কে। লোকটা কি সত্যিই তাকে ভালোবাসে? কিন্তু কবে, কখন, কই, সে তো সেটা দেখেনি ভালোবাসার কিছু। তাই পুনরায় ফের প্রশ্ন জুড়ে বলল, আপনি আমায় সত্যিই ভালোবাসেন? কবে থেকে, কখন ভালোবাসলেন আমায় প্লিজ বলুন না। উহুম, কবে ভালোবাসি, কখন থেকে বাসি, এসব জেনে আপনার কাজ নেই। শুধু জেনে রাখেন, ভালোবেসেছি, ভালোবাসি, আর আজীবন ভালোবাসব, এতটুকুতেই সীমাবদ্ধ থাকেন। এর থেকে বেশি কিছু জানার চেষ্টাও করবেন না। কি, চুপ, একটু আগে না ব্যথায় ছটফটিয়ে উঠলে? এখন ব্যথা করছে না? চুপচাপ ঘুমাও, না হলে ব্যথা পুনরায় বাড়িয়ে দিতে দুবার ভাবব না। বাধা দিলেও এবার থামব না, প্রমিস। ইনায়াত আর কিছু বলল না, চুপ হয়ে রইল। ক্লান্তিতে দু চোখের পাতা এক করতেই ঘুম নেমে এলো চোখে মুহূর্তেই। নির্ভীকও বুকে ইনায়াতকে আরও জড়িয়ে নিল। একটা সময় তার দু চোখ ভারী হয়ে আসতেই আচমকা বালিশের নিচে থাকা ফোনের ভাইব্রেট শব্দে বিরক্ত হয়ে ঘুম উবে গেল। ফোনটা চোখের সামনে আনতেই পরিচিত নাম্বার দেখতেই একবার চাইল ইনায়াতের মুখের দিকে। ভারী নিঃশ্বাস ফেলছে মেয়েটা, তার মানে ঘুমিয়ে গেছে তার বউ। সযত্নে ইনায়াতের মাথাটা নিজের বুক থেকে সরিয়ে বালিশে রাখল নির্ভীক। অতঃপর আলগোছে নেমে এলো সেখান থেকে। ছোট ছোট কদমে সোজা বারান্দায় এসে দাঁড়াল সে। ফোনটা এখনও বেজেই যাচ্ছে, থামার নাম নেই আর। বিরক্তিতে এবার রিসিভ করে কানে চেপে ধরে। সাথে সাথেই ভেসে আসে পরিচিত এক কণ্ঠস্বর, কিরে ভাই, আমাদের এভাবে ফাঁসিয়ে সোজা বউ নিয়ে চলে আসলি? কাজটা কি ঠিক করলি? অন্তত দাওয়াতটাও দিতে পারতিস। বাসরও সেরে ফেলিসনি তো? বেশি পকপক করিস না, জানিস যেহেতু অযথা বকছিস। কেন তাহলে ফোন দিয়েছিস, সেটা বল। মালদারে এখন কি করব? বললি না তো, জ্ঞান ফিরেছে। বাড়ি পাঠিয়ে দিব, নাকি স্থায়ী ঠিকানায়? মাঝরাতে জ্ঞান ফিরে আমাদের আরামের ঘুম হারাম করে দিচ্ছে স্যালা। নির্ভীক এক রহস্যের হাসি হাসল। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জামাই বাবুকে একটু জামাই আদর করে দে। জামাই হওয়ার খুব শখ জাগছিল না? এরপর সোজা স্থায়ী ঠিকানায় পাঠানোর ব্যবস্থা কর। একটা উটকো ঝামেলা চাই না আমি আর আমার লাইফে। বুঝতে পারছিস তো কি বলছি? একদম। শালা, তুই একটা চিজি। তোকে দেখলে যে কেউ ফাঁসবে মামা। কেমনে পারস তুই এসব? আসলেই তোর ধারা সবই সম্ভব। আচ্ছা রাখছি, ভাবিকে সালাম দিস। আল্লাহ হাফেজ। ফোন কেটে যেতেই নির্ভীক ফোনটার সাথে থাকা চেয়ারটায় ছুঁড়ে মারল। এর মাঝেই বাইরে শুরু হলো ঝিরি ঝিরি বৃষ্টি, সাথে বজ্রপাত। মধ্যরাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা মানবের মুখে ফুটে উঠল এক চিলতে রহস্যের হাসি। মনে পড়ে গেল আজ থেকে প্রায় ৩ বছর আগের সেই বৃষ্টির দিনের স্মৃতি। ৩ বছর আগে, আষাঢ় মাসের শেষের দিক, কানাডায় লেখাপড়া করার জন্য তার বাবা তাকে পাঠিয়েছিল সেখানে। কারণ ছেলেকে এখানে থাকলে মানুষ করা দায় হয়ে পড়ত তার। দিন দিন মারপিট, খুন খারাপির সাথে জড়িয়ে যাচ্ছিল ছেলেটা তার। তাই নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবার আদেশে এক পর্যায়ে না চাইতেও কানাডায় পাড়ি জমাতে হয় তাকে। হঠাৎ একদিন খবর আসে বাবার অসুস্থতার। দেশে ফিরে আসে নির্ভীক সেদিন। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে মধ্যেই রাস্তায় আসতেই শুরু হয় অঝোর বৃষ্টি। নিজেই গাড়ি ড্রাইভ করে আসছিল সেদিন সে। ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল বাবার বডিগার্ডদের সাথে। এসব পছন্দ নয় তার। হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে এতই ভয়াবহ আকার ধারণ করে যে মাঝ রাস্তায় এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়ি থামাতে হয়। ঠিক তখনই চোখ পড়ে আকাশি রঙা ফ্লোরাল প্রিন্টের টপস পরিহিত একটা পরীর উপর। পরীটা বোধহয় আকাশ থেকে ভুলে নেমে এসেছিল সেদিন ধরণীতে। চুলগুলো ছেড়ে রাখা, গলায় ওড়না ঝুলানো ছিল সেই পরীটার। সাথে ছিল আরেকটি মেয়ে, হয়তো পরীটার সাথের বান্ধবী হবে। বান্ধবীর হাতে থাকা ছাতাটা আকস্মিক নিয়ে ছুঁড়ে মারল দূরে। অতঃপর সেই পরীটা নিজের সাথে তার সেই বান্ধবীকেও বিঝাতে লাগল। পানির বিন্দু বিন্দু কণা এসে মিলিয়ে যাচ্ছিল পরীটার সমস্ত শরীরে। চুল ভিজে মুখের সামনে লেপ্টে আসছিল ক্ষণে ক্ষণে, যেগুলো বিরক্তির সহিত বারবার কানের পিছে গুজে দিচ্ছিল সে। গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল হয়তো গাড়ির। তার হাতের জ্বলন্ত সিগারেটটা কখন যে এসে হাত ছুঁয়েছে বুঝতে পারেনি সেদিন সে। পরীটাকে দেখার পর বুকটা কেমন ধকধক করে উঠল তার। তবে চোখের পলকেই বৃষ্টি কমতে আকস্মিক একটা গাড়ি এসে নিয়ে চলে গেল তার সেই পরীটাকে। নিমিষেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। কত খুঁজেছে সেই পরীটাকে, তবে পায়নি সে। এর কিছুদিন পরই পুনরায় বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য পাড়ি জমায় কানাডায়।
সেদিন ছিল তাদের ভার্সিটির পহেলা ফাল্গুন অনুষ্ঠান। কলেজটা তার বাবার, প্রধান অতিথি হিসাবেও ছিল তার বাবা, সাথে এসেছিল সে। তবে এসব অনুষ্ঠান তার অপছন্দ বলে একটু আড়ালে গিয়ে সিগারেট ফুঁকতে দাঁড়িয়েছিল কেবলই। সাথে সাথে ভেসে উঠে একটি ছেলেকে মারার সেই দৃশ্য। একটি মেয়ে একটি ছেলেকে লাঠি দিয়ে পিটাচ্ছে। ভালো করে তাকাতেই চোখে পড়ে মেয়েটি আর কেউ নয় বরং ৩ বছর আগে হারিয়ে যাওয়া তার সেই ছোট্ট পরীটি। চিনতে এক রত্তিও ভুল হয়নি এই মানবের। আস্তে আস্তে সেখানটায় মানুষের ভিড় হতে লাগলে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেখানে এসে সেদিন ছেলেটিকে উদ্ধার করে নেয় সে। তবে মেয়েটির সামনে ছেলেটিকে বাঁচানোর জন্য উদ্ধার করলেও আসল অর্থে ছেলেটার কি হয়েছিল কেউ জানে না। সেদিনের পর আর খুঁজে পাওয়া যায়নি ছেলেটাকে। এরপর ভার্সিটিতে খবর লাগিয়ে জানতে পারে মেয়েটির সম্পর্কে। পুরো ইনফরমেশন পাওয়ার পর যখন জানতে পারল মেয়েটির বড় ভাই আর কেউ না বরং তারই ক্লাসের প্রাক্তন ক্লাসমেট ইভান। যদিও ইভানের সাথে তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না তার, তবুও ইভানের আরও ক্লোজ হওয়ার জন্য সাজায় সে আরেক নাটক। ইভানের বিরুদ্ধে নিজেই সন্ত্রাসী লাগায় সে, বাঁচায় নিজেই গিয়ে। বিশ্বাস অর্জন করে ইভানের। সেদিন ইভানের কাছে ছিল নগদ টাকা, সাথে কোম্পানির সমস্ত জরুরি ফাইল। ছেলেগুলকে পিটিয়ে আধমরা করে বলায় তারা সেই ফাইল নিতেই এসেছিল, যেগুলো তাদের হাতে পড়লে সব শেষ হয়ে যেত ইভানের। ইভানের পুরোপুরি বিশ্বাস অর্জন করে নেয় সেদিন সে, সাথে ইভানের ট্রিটমেন্ট করে নিজের হাতে। সন্ত্রাসীদের সাথে হাতাহাতিতে কিছুটা আহত হয়েছিল ইভান। এরপর আস্তে আস্তে ইভানের আরও কাছে আসতে শুরু করে। একটা পর্যায়ে গ্রাম দেখার বায়না ধরে চলে যায় গ্রামে। গ্রামে যাওয়ার পর সেদিন ইনায়াতের প্রতিক্রিয়া দেখে নির্ভীক নিজেও স্তব্ধ হয়েছিল, হতভাগ হয়েছিল। মেয়েটাও যে তাকে মন দিয়ে বসেছিল জানত না সে। তবে সেও পরীক্ষা করে দেখতে চেয়েছিল ইনায়াতকে। মেয়েটা তাকে ঠিক কতটা ভালোবাসে বুঝতে চেয়েছিল, বুঝাতে চেয়েছিল মেয়েটাকে তার ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু। সে চাইলেই ইনায়াতকে জোর করে আপন করে নিতে পারত। তবে জানতে পারে তার পরিবার সম্পর্কে, যেখানে ভালোবাসার বিয়ের কোনো মূল্যায়ন করা হয় না, মানা হয় না প্রেম ভালোবাসা এসব কিছু। চেয়েছিল সবার বিশ্বাস অর্জন করে অবশেষে বিয়ের প্রস্তাব রাখতে। তবে তার আগেই মেয়েটা সেদিন রাতে করে ফেলে আরেক কাণ্ড। সেদিন রাতে নির্ভীক নিজেই ইনায়াতের রুমের সামনে গিয়েছিল ইনায়াতকে এক নজর দেখতে। গিয়ে দেখতে পায় মেয়েটা উল্টো তার রুমের ভিতরেই ঢুকেছে। তাই সেও তৎক্ষণাৎ রুমে চলে যায়। ইনায়াত যখন ভালোবাসার কথা বলে তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, তখন নিজেকে ধমিয়ে রাখা দায় হয়ে উঠে পড়েছিল তার পক্ষে। মন চেয়েছিল মেয়েটিকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিতে, বুকে টেনে নিতে, কিন্তু পরক্ষণে ঘুরতেই চোখ পড়ে দরজার আড়ালে লুকিয়ে থাকা মিনু বেগমের উপর। না চাইতেও ইনায়াতের গালে থাপ্পড় বসাতে হয় তাকে। কিছু করার ছিল না। এতে যদি তার পরিটাকে সারা জীবনের জন্য পাওয়া হয়, তাহলে অমন একটা দুটো থাপ্পড় মারতে হাত কাঁপবে না তার। হঠাৎ আকাশ চিরে বেরিয়ে আসা গুম গুম আওয়াজে ধ্যান ভাঙল নির্ভীকের। বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। ঠোঁটের কোণে রহস্যের হাসির ইতি টেনে নিজেকে স্বাভাবিক করে রুমে ঢুকে সে। ইনায়াত শুয়ে আছে নির্বিঘ্নে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখা বেড জুড়ে। আল্লাহ যেন পৃথিবীর সমস্ত মায়া মোহ সব এই মেয়েটার মধ্যেই ঢেলে দিয়েছেন। গভীর শ্বাস টেনে এগুলো ইনায়াতের দিকে। ফ্লোরে পা ভাঁজ করে বসল সেখানটায়। ইনায়াতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। কতটা সময় জানা নেই তার। গালে হাত ছুঁয়ে পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল সেথায়। এরপর কানের কাছে ফিসফিসিয়ে অস্ফুট স্বরে বলে উঠে, আমার সুপ্তবাসিনী, সমাপ্ত।